গুড মর্নিং টু অল। আমরা লাস্ট দিনকে দিল্লি সুলতানের চ্যাপ্টারের মিডিয়েভাল ইন্ডিয়া স্টার্ট করেছিলাম। দিল্লি সুলতানের চ্যাপ্টারের স্লেভ ডাইনেস্টি এবং খিলজি ডাইনেস্টি কমপ্লিট করেছি। আজকে আমরা স্টার্ট করছি তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ ডাইনেস্টি খুবই ছোট ডাইনেস্টি ছিল। তুগলক ডাইনেস্টি দিল্লি সুলতানেটের সব থেকে বড় ডাইনেস্টি ছিল এবং সৈয়দ ডাইনেস্টি সব থেকে ছোট ডাইনেস্টি ছিল। এবং লাস্টে লোধি ডাইনেস্টি। লোধি ডাইনেস্টি একমাত্র আফগান ডাইনেস্টি ছিল। এই তিনটে ডাইনেস্টি কমপ্লিট হয়ে গেলে আমাদের দিল্লি সুলতানেট কমপ্লিট হয়ে যাবে। আমরা আজকে প্রথম যে ডাইনেস্টিটা তুগলক ডাইনেস্টি ওটা দিয়ে স্টার্ট করছি। তুগলক ডাইনেস্টি ম্যাপটা একবার দেখে নিলেই বোঝা যাবে। জাস্ট বিজয়নগর সাউথে অল্প একটু টেরিটরি নিয়ে, কিছুটা কেরালা এবং অল্প একটু তামিলনাড়ু নিয়ে বিজয়নগর এম্পায়ার। তা বাদে ইস্টার্ন স্টেটস কিছু বাদ দিয়ে, গোন্ডওয়ানা স্টেট ইস্টে ওইটুকু বাদ দিয়ে মোটামুটি পুরো এন্টায়ার ইন্ডিয়া একটা প্যান ইন্ডিয়ান এম্পায়ার কিন্তু তুগলক ডাইনেস্টির ছিল। কখন? অ্যাট দ্য এন্ড অফ দেয়ার রেন। ঠিক আছে, যখন একদম শেষের দিকে রাজত্ব চলছিল জেনারেলি ফিরোজ শাহ তুগলক এবং মোহাম্মদ বিন তুগলক। আমরা যাই হোক নামগুলো এখন দেখছি না, নামগুলো স্লাইডে দেখবো। মোটামুটি একদম 1345 নাগাদ, যখন প্রায় তুগলক ডাইনেস্টি শেষের মুখে, তখন দেখতে পাবো কমপ্লিট এতগুলো এরিয়া ধরে তারা কিন্তু রুল করেছিল। ওকে, দিল্লি সুলতানেটের সব থেকে বড় এম্পায়ার ছিল কিন্তু তুগলক ডাইনেস্টি। সব থেকে বড় এম্পায়ার, রাইট, সব থেকে বেশি সংখ্যক এরিয়া ক্যাপচার করে। তো এটার একটা ইম্পর্টেন্স আছেই। তুগলক ডাইনেস্টি কিভাবে ইন্ডিয়ান হিস্ট্রিকে চেঞ্জ করেছিল, আজকে আমরা সেই ব্যাপারে ইন ডিটেলসে স্লাইডে স্টাডি করব। এবং এক্সাম পার্সপেক্টিভ থেকেও তুগলক ডাইনেস্টি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট স্লাইড, যেটা ফার্স্ট রুলার তুগলক ডাইনেস্টি, আমি ফার্স্টে একটা ডিটেলস বলছি। ফার্স্টে ছিল স্লেভ স্লেভ ডাইনেস্টি, তারপরে এলো খিলজি ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টির পরে তুগলক ডাইনেস্টি এলো। তুগলক ডাইনেস্টির ফার্স্ট রুলারের নাম হচ্ছে ঘিয়াসউদ্দিন তুগলক। ওকে, জিটি শর্ট ফর্মে লিখলাম। ঘিয়াসউদ্দিন তুগলক 1321 টু 1325, তার মানে তুগলক ডাইনেস্টি স্টার্টেড ইন দ্য ইয়ার 1321। যদি জিজ্ঞেস করা হয় তুগলক বংশ কত সালে শুরু হয়েছিল, 1321 সালে। ঠিক আছে, ওরা ওদের প্রথম রুলারের নাম কি ছিল? ঘিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, এবার ঘিয়াসউদ্দিন তুগলকের একটা নাম ছিল গাজী মালিক। ঠিক আছে, গাজী মালিক এই নামটা অনেকবার এক্সামে এসছে। গিয়াসউদ্দিন তুগলকের আরেকটা নাম কি, বা গাজী টাইটেল কাকে দেওয়া হয়েছিল? ওনাকে বলা হতো গাজী টাইটেল দেওয়া হয়েছিল। গাজী টাইটেল কাকে দেওয়া হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পার্সপেক্টিভ থেকে, তখন উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলককে গাজী টাইটেল দেওয়া হয়েছিল। ওকে, ফার্স্ট ওয়ার্ডটাই হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। গাজী মালিক অর গিয়াসউদ্দিন তুগলক অফ কোন ট্রাইবের উনি ছিলেন? করানা ট্রাইব। করানা ট্রাইব ওয়াজ দ্য ফাউন্ডার অফ তুগলক ডাইনেস্টি। ঠিক আছে, তুগলক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? ঘিয়াসউদ্দিন তুগলক বা গাজী মালিক। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কি বলছে? হি ওয়াজ দ্য গভর্নর অফ দীপালপুর। এটা দেয় যে উনি সম্রাট হওয়ার আগে কোন প্রদেশের গভর্নর ছিলেন? দীপালপুর। ঠিক আছে, উনি সম্রাট হওয়ার আগে দীপালপুরের গভর্নর ছিলেন বিফোর কামিং টু পাওয়ার অ্যাজ সুলতান, রাইট। থার্ড পয়েন্ট, হি ডাইড ইন দ্য কোল্যাপস অফ ভিক্টরি প্যাভিলিয়ন নিয়ার দিল্লি। মানে কি, উনি সাম্রাজ্য বিস্তার করতে পেরে একটা ভিক্টরি, একটা ওনার বিজয়ের জন্য একটা প্যাভিলিয়ন তৈরি করেছেন। প্যাভিলিয়ন বা একটা পেডেস্টাল, এরকম উঁচু কোনো ফোর্ট টাইপের, ঠিক আছে, সেটাকে প্যাভিলিয়ন বলছে। এই প্যাভিলিয়নের মাথা থেকে উনি পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছিলেন। ঠিক আছে, এই প্যাভিলিয়নটাকে বলা হতো ভিক্টরি প্যাভিলিয়ন। ঠিক আছে, এই ভিক্টরি প্যাভিলিয়ন থেকে উনি পড়ে মৃত্যু হয়েছিল ওনার। ঠিক আছে, এবং সেটা, এই প্যাভিলিয়নটা কোথায় ছিল? নিয়ার দিল্লি। দিল্লির কাছে একটা প্যাভিলিয়ন থেকে পড়ে ওনার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টালি। এবং ওনার টাইটেল ছিল গাজী মালিক, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি দীপালপুরের গভর্নর ছিলেন, সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুটো তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি? প্রথম সম্রাটের নাম গিয়াসউদ্দিন তুগলক, শুরু হয়েছে 1321-এ।
দীপালপুরের গভর্নর ছিলেন দীপালপুর, এবং ওনার টাইটেল কি ছিল? গাজী বা গাজী মালিক। ঠিক আছে, এই 3-4টে ইনফরমেশন এই পয়েন্ট থেকে গিয়াসউদ্দিন তুগলকের ব্যাপারে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এই 3-4টে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। এইবার বলা হয়, হিস্টোরিয়ানরা বলেন যে গিয়াসউদ্দিন তুগলকের এই যে প্যাভিলিয়ন থেকে পড়ে যে মৃত্যু, এই যে প্যাভিলিয়ন থেকে পড়ে গিয়ে যে মৃত্যু হয়েছিল ওনার, ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। কেন না, এটা নাকি সো কল্ড ওনার ছেলে মোহাম্মদ বিন তুগলক নাকি এটাকে রচনা করেছিলেন, এটাকে প্ল্যান করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক conspired against his father and planted such a scenario where he can get an accident। ঠিক আছে, উনি যে অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা গেছিলেন, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি প্ল্যান করা হয়েছিল ওনার ছেলের দ্বারা। ওনার ছেলের নাম কি? প্রিন্স জনা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। এই টাইটেলস গুলো কিন্তু মনে রাখতে হবে। ওনার টাইটেল হচ্ছে গাজী বা গাজী মালিক, আর জনা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের টাইটেল। ওই জনা থেকে কিন্তু জনপুর বলে একটা জায়গাও আছে, জনা থেকে জনা খান, ওনার পুরো নাম ছিল জনা খান, এবং সেখান থেকে কিন্তু জৌনপুর সিটি তৈরি হয়েছিল। জৌনপুর সিটি ইউপিতে আছে, খুব ফেমাস। জৌনপুর সিটিটা কিন্তু ওনার নামে হয়েছে, ইউপিতে জৌনপুর অবস্থিত, জনা খানের নামে জৌনপুর। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের অ্যাকচুয়াল নাম ছিল জনা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসে। ওকে, কি বলছে ফার্স্ট স্লাইডে? প্রিন্স জনা, দ্য সান অফ গিয়াসউদ্দিন তুগলক, অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন 1325। মানে কি, ওনার বাবা ছিলেন 1321 থেকে 25 সালে, ওনার ছেলে এলো মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, 1325-এ এলেন, এবং উনি সব থেকে বেশি সময় শাসন করেছিলেন 1325 থেকে 51 অব্দি, অনেক বছর উনি ছিলেন। তো ওনার পলিসিস গুলোই কিন্তু তুগলক ডাইনেস্টিকে তৈরি করেছিল। 1325 থেকে 51 অব্দি উনি ছিলেন, তো 25-এ উনি এলেন। ঠিক আছে, নেক্সট পয়েন্টে দেখছি, হি গেইন দ্য টাইটেল উলুগ খান। ওনার আরেকটা টাইটেল ছিল, একটা হচ্ছে জনা খান, ওনার জন্মগত নাম জনা খান। ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেটা কি উপাধিটা? হচ্ছে উলুগ খান। উলুগ খান উপাধি দেওয়া হয়েছিল মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, অ্যাজ হি ওয়াজ দ্য মোস্ট এডুকেটেড অফ অল সুলতান অফ দিল্লি সুলতানেট। ঠিক আছে, এই উলুগ খান মানে হচ্ছে যিনি খুব এডুকেটেড, তাকে উলুগ খান বলে ডাকা হতো। তো ওনাকে উলুগ খান নাম দেওয়া হয়েছিল কেন না, উনি খুব এডুকেটেড ছিলেন। মোহাম্মদ বিন তুগলক খুব এডুকেটেড ছিলেন, এবং একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, উনি হাতের লেখা খুব ভালো ছিল ওনার। ঠিক আছে, উনি ক্যালিগ্রাফিতে খুব ভালো ছিলেন, খুব এক্সপার্ট ছিলেন। হি ওয়াজ এন এক্সপার্ট ইন ক্যালিগ্রাফি, বা ওনার খুব সুন্দর হাতের লেখা ছিল। উনি ওনার হাতের লেখার জন্য বিখ্যাত ছিলেন, ক্যালিগ্রাফির জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে এবং তার বাবা গিয়াসউদ্দিন তুগলক সম্বন্ধে ফার্স্ট স্লাইডের ইনফরমেশন। কি কি আরেকবার বলে দিই, এখানে গাজী মাল্লিক ইম্পর্টেন্ট, দীপালপুর ইম্পর্টেন্ট, ভিক্টরি প্যাভিলিয়ন যেটা কিনা মোহাম্মদ বিন তুগলকই রচনা করেছিল, সেখান থেকে পড়ে ওনার মৃত্যু, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এবং এই 3টে ইনফরমেশন ছাড়া এখানে কি ইম্পর্টেন্ট? জনা, ওনার অ্যাকচুয়াল নাম জনা খান, সেটা ইম্পর্টেন্ট। এবং উনি 1325 সালে আসেন, উনি 1321 সালে আসেন, এগুলো সব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর তারপরে উলুগ খানের টাইটেলটা, এটাও ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, কেননা উনি সব থেকে এডুকেটেড ছিলেন। এবং আরেকটা পয়েন্ট আমি এখানে বলে দিলাম মুখে, সেটা হচ্ছে উনি হ্যান্ড রাইটিং এক্সপার্ট বা ক্যালিগ্রাফি এক্সপার্ট ছিলেন। ঠিক আছে, ক্যালিগ্রাফি বা হ্যান্ড রাইটিং এক্সপার্ট ছিলেন, ওনার হাতের লেখা খুব ভালো ছিল। ঠিক আছে, এই হচ্ছে এই স্লাইডের ইনফরমেশন। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, কারো কোনো ডাউট নেই? পূর্ত ভবন আজকে কেউ আসেনি? হ্যাঁ, বাঁকুড়া বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন, শুনতে পাচ্ছি না। Jonah Khan, son of Jasper Tudor, ascended the throne in 1325. হ্যাঁ, কোনটা মানে বুঝতে পারছি না। আচ্ছা, হুম, প্রিন্স জনা সন অফ গিয়াসউদ্দিন তুগলক অ্যাসেন্ডেড মানে হচ্ছে অভিষেক। ঠিক আছে, রাজ্যাভিষেক বা হ্যাঁ, রাজ্যাভিষেকই বলা যায়, মানে রাজা হিসেবে অভিষেক। ঠিক আছে,
রাজা হিসেবে অভিষেককে বলে অ্যাসেন্ডেড দ্য থ্রোন। ঠিক আছে, ক্লিয়ার বাঁকুড়া? পুরোটা অ্যাসেন্ডেড থ্রোন পুরোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেন্ডেড দ্য থ্রোন, থ্রোন মানে রাজা হিসেবে, থ্রোন মানে হচ্ছে সিংহাসন যেটা, ঠিক আছে। উনি সিংহাসনে অভিষেক করলেন, অ্যাসেন্ডেড দ্য থ্রোন মানে হচ্ছে উনি রাজা হিসেবে সিংহাসনে সিংহাসনে অভিষেক করলেন। ওকে, রাজা হিসেবে সিংহাসনে অভিষেক করলেন। আর কারো কোনো ডাউট আছে? থ্যাংক ইউ বাঁকুড়া ডাউট জিজ্ঞেস করার জন্য। পূর্ত ভবন আজকে আসেনি, এখানে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য আমাদেরও আজ ক্লাস স্টার্ট করতে লেট হয়ে গেল। হ্যাঁ, ওই জন্য পূর্ত ভবনে কাউকে দেখছি না। ওকে, বাকিদের কারো কোনো ডাউট নেই তো? ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। He created a department দিওয়ানি আমিরি কোহি, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিওয়ানে আমিরি কোহি ফর ইমপ্রুভমেন্ট অফ এগ্রিকালচার। ঠিক আছে, মানে উনি এমন একজন সম্রাট ছিলেন যিনি এগ্রিকালচারাল শর্টেজটাকে খুব ভালোভাবে বুঝেছিলেন, যে একটা সাম্রাজ্যকে ধরে রাখার জন্য চাষবাস কতটা ইম্পর্টেন্ট। সেজন্য উনি একটা ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, সেটার নাম হচ্ছে দিওয়ানি দিওয়ানি আমির ই কোহি। ঠিক আছে, মানে এটা এক্সামে কি নানা রকম ফর্মে আসতে পারে, কিন্তু কোহি শব্দটা থাকবে। ঠিক আছে, কোহি শব্দটাতেই মনে রাখতে হবে। কোহি মানেই হচ্ছে এগ্রিকালচারাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা উর্দু ওদের ল্যাঙ্গুয়েজে বলতো, টার্কিশ ল্যাঙ্গুয়েজে বলতো কোহি। ঠিক আছে, এগ্রিকালচার ইজ ইকুয়াল টু কোহি টার্কিশ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। ঠিক আছে, সেই জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট কে তৈরি করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এটা কোয়েশ্চেন আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমিরি কোহি কে স্থাপনা করেছিলেন, বা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট কে স্থাপনা করেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তারপর হি ডিস্ট্রিবিউটেড সোনদার, দ্যাট ইজ এগ্রিকালচারাল লোনস অ্যাডভান্সড ফর এক্সটেনশন অফ এগ্রিকালচার অফ ব্যারেন ল্যান্ড। মানে কি? যেটা ব্যারেন ল্যান্ড, ব্যারেন মানে মানে চাষযোগ্য জমি নয় যেগুলো, ঠিক আছে, অনুর্বর, অনুর্বর জমি। ঠিক আছে, অনুর্বর জমি কে ব্যারেন ল্যান্ড বলতো। হুম, অনুর্বর জমিকে ব্যারেন ল্যান্ড বলতো। এবং উনি অনির্বর জমিতে যাতে লোকে চাষবাস করে সেজন্য সোনদার বলে একটা এগ্রিকালচারাল লোন দিত। সোনদার মানে কি? কোয়েশ্চেন দেবে, হোয়াট ইজ সোনদার। ঠিক আছে, এরকম কিন্তু ইউপিএসসি তে, ডাব্লিউবিসিএস এও দেয়, আরআরবি এনটিপিসি তেও দিতে পারে, জানি না আমরা। কোয়েশ্চেন দেবে হোয়াট ইজ সোনধার। ঠিক আছে, সোনধার মানে হচ্ছে এগ্রিকালচারাল লোনস, হ্যাঁ, ফর ব্যারেন ল্যান্ড, অনুর্বর জমিতে যাতে চাষিরা চাষ করে সেই জন্য তাদেরকে এক ধরনের লোন দেওয়া হতো, সেটার নাম হচ্ছে সোনদার। ঠিক আছে, এগ্রিকালচারাল লোন ফর ব্যারেন ল্যান্ড, এটা কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক চালু করেছিলেন। তার মানে কি, উনি এগ্রিকালচার নিয়ে খুব ভাবনা চিন্তা করতেন এবং এগ্রিকালচারের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, সেটার নাম হচ্ছে দিওয়ানি আমিরি কোহি। এবং একটা লোন চাষিদেরকে দিতেন অনুর্বর জমিতে চাষ করার জন্য, তার নাম হচ্ছে সোনদার। ঠিক আছে, সোনদার দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এটা অলরেডি চলে এসছে এই কোয়েশ্চেন, দিওয়ানি আমিরি কই নিয়ে আমরা আগে অনেক কোয়েশ্চেন দেখেছি অনেক পরীক্ষায়, কিন্তু সোনদার এখনো আসেনি। ঠিক আছে, কিন্তু সোনদারটা আমার মনে হয় আগামী দিনে আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে। নেক্সট, থার্ড পয়েন্ট, হি এনকারেজড ক্যাশ ক্রপস ইন প্লেস অফ সিরিয়ালস। মানে কি? সিরিয়ালস মানে হচ্ছে, প্রথমে সিরিয়াল শব্দটার মানে বলি, সিরিয়ালস মানে হচ্ছে খাদ্যশস্য। ঠিক আছে, ফুড ক্রপস, ফুড ক্রপস খাদ্যশস্য। ঠিক আছে, আর ক্যাশ ক্রপস মানে হচ্ছে কটন, জুট, মানে একটু আনকনভেনশনাল, যেগুলো দিয়ে জামা কাপড় তৈরি হয়, এই জাতীয় জিনিসগুলোকে ক্যাশ ক্রপস বলে। ঠিক আছে, টি, কফি, হ্যাঁ কফি, টি, এইগুলো হচ্ছে ক্যাশ ক্রপস। ঠিক আছে, আর ফুড ক্রপ মানে হচ্ছে চাল ডাল, ওইসব, হ্যাঁ চাল ডাল, তারপর অন্যান্য ফল সবজি, এগুলো হচ্ছে ফুড ক্রপ, যেগুলো আমরা খাই। আর এগুলো তো ডিরেক্ট খাই না, এগুলো দিয়ে জামা কাপড় তৈরি হয় বা অন্য কিছু হয়, সেইগুলোকে বলে হচ্ছে ক্যাশ ক্রপস। ঠিক আছে, আর পানীয় গুলো আলাদা, পানীয় গুলো ক্যাশ ক্রপস এর মধ্যেই পড়ছে।
কিন্তু ফুড ক্রপস আর ক্যাশ ক্রপস এর তফাৎটা এটাই। এবং উনি কি করতেন, উনি যাতে এগ্রিকালচারটা আর একটু অ্যাডভান্সড হয় সেজন্য উনি ক্যাশ ক্রপস এর কাল্টিভেশনে বেশি জোর দিতেন, ঠিক আছে, ফুড ক্রপস এর থেকে। কারণ ফুড ক্রপস সবাই তো অলরেডি করছে, ফুড ক্রপস চাষ খুব কমন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ক্যাশ ক্রপস এর চাষ করছে কারণ যাতে এগ্রিকালচারটা এক স্টেপ এগিয়ে যায় সেই জন্য, ঠিক আছে। তাহলে হি এনকারেজ ক্যাশ ক্রপস ইন প্লেস অফ সিরিয়ালস, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তার আগে ইম্পর্টেন্ট কোন দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে সন্ধ্যার লোন, আর একটা হচ্ছে দিওয়ানি আমেরিকই, মানে একটা ডিপার্টমেন্ট যাতে এগ্রিকালচার উন্নতি হয়। মোহাম্মদ বিন তুগলকের সব থেকে ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট, 1 2 3 কি কি? দিওয়ানি আমিরি কোহি, সন্ধ্যার আর ক্যাশ ক্রপস। ওকে, কারো কোনো ডাউট আছে এই অবধি? মোহাম্মদ বিন তুগলকের এবার খুব ইম্পর্টেন্ট পার্টে যাব, তার আগে এইটুকু কোনো ডাউট আছে কিনা একবার বলে দিন। কখন রাজ্যাভিষেক হয়েছিল, 1325 সালে কি কি করেছিলেন, ওনার স্পেশালিটি কি, উনি এগ্রিকালচারাল এক্সপার্ট ছিলেন, এগ্রিকালচারাল এক্সপার্ট ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন। এই অবধি কারো কোনো ডাউট থাকলে একবার বলে দিন। মালদা, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন। ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে না, এবার ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা সেটাতে আমি মুভ করছি। দ্য 5 এক্সপেরিমেন্টস ডিউরিং রেন অফ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 5টা এক্সপেরিমেন্ট করেছিলেন ওনার রাজত্বকালে। সেই 5টা এক্সপেরিমেন্টকে খুব ফেমাস 5টা এক্সপেরিমেন্ট, তার জন্য বলা হয় তুগলকি শাসন। যখন কোনো রুলার খুব মানে খুব ড্রাস্টিক গভর্নমেন্টাল পলিসিস নেন, খুব ড্রাস্টিক গভর্নমেন্টাল পলিসিস, যে কোনো শাসক যখন, তখন একটা প্রবাদ আছে বাংলায়, কি না, তুগলকি শাসন। কেন না, এই 5টা এক্সপেরিমেন্টকে মিন করে সেটা বলা হয়। মানে উনি এমন সব পলিসিস এনেছিলেন সরকারে, এই 5টা এক্সপেরিমেন্ট এমন করেছিলেন যে সেটা একটা মানে পাগলামি সমান হয়ে গেছিল। তো সেগুলো কি আমরা এবার দেখবো। 1 নম্বর হচ্ছে ট্যাক্সেশন ইন দা দোয়াব, ঠিক আছে। ট্যাক্সেশন ইন দা দোয়াব কি বলছে দেখি। দ্য সুলতান মেড অ্যান ইল অ্যাডভাইসড ফাইন্যান্সিয়াল এক্সপেরিমেন্ট ইন দ্য দোয়াব বিটুইন দ্য গ্যাঞ্জেস এন্ড দ্য যমুনা, ঠিক আছে। গ্যাঞ্জেস এন্ড যমুনা, ম্যাপটা একবার চলে যাই, আরেকবার লেখাটা পড়ি। সুলতান মেড অ্যান ইল অ্যাডভাইসড ফাইন্যান্সিয়াল এক্সপেরিমেন্ট ইন দ্য দোয়াব বিটুইন গ্যাঞ্জেস এন্ড যমুনা, ঠিক আছে। ম্যাপটা একবার যাই এবার। এই যে এটা হচ্ছে গঙ্গা বেল্ট, এখান থেকে হচ্ছে যমুনা, ঠিক আছে। গঙ্গা যমুনার সঙ্গস্থল হচ্ছে আলাহাবাদ ইউপিতে, ঠিক আছে। যেখান থেকে এই 82 ডিগ্রি, এই যে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গেছে মোটামুটি এই জায়গায়। এটা হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গস্থল, তাই তো আমরা জানি জিওগ্রাফির নলেজ থেকে। এবার এইটা হচ্ছে গঙ্গা বেল্ট, এইটা হচ্ছে যমুনার শাখা প্রশাখা, এখানে সব রয়েছে। তার মানে কি, দোয়াব মানে কি, এই জায়গাটায়, ঠিক আছে, গঙ্গা এবং যমুনার মাঝখানের এই এরিয়াটায়। ওকে, এটা পুরোপুরি তুগলক সাম্রাজ্যের মধ্যেই বিলং করছে, আমরা দেখতে পাচ্ছি। এই গঙ্গা যমুনার মাঝখানের এরিয়াটায় কি হতো, একটু অনুর্বর জমি ছিল, আমরা জানি অনুর্বর জমি ছিল, ব্যারেন ল্যান্ড ছিল, ঠিক আছে। গঙ্গা এবং যমুনা দোয়াবের মাঝে কিছু কিছু জায়গায়, যদিও নদীর উপকূলে থাকতো, তাও কিছু কিছু জায়গায় একটু ব্যারেন ল্যান্ড ছিল বা চাষবাসের একটু সমস্যা ছিল, কারণ এখানে চম্বল বেল্ট এই জায়গাটায়। এইখানে কিছু ইল অ্যাডভাইস ট্যাক্সেশন নিয়ে নিচ্ছে, মানে ভুলভাল ট্যাক্স বসিয়ে দিয়েছে। বাংলা কথা বলতে, যেই ট্যাক্সটা জনদরদি নয়, যেগুলো জনগণের বিরুদ্ধে যাবে, সেরকম কিছু ট্যাক্স এই গঙ্গা এবং যমুনা বেল্টের মাঝখানে বসিয়ে দিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। যে কিনা সাধারণ মানুষের সেই ট্যাক্সটা দিতে খুবই প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। সেই জন্য এটাকে বলছে ট্যাক্সেশন ইন দ্য দোয়াব। এটা ওনার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল মিস্টেক ছিল। তারপরে কি বলছে দেখি। গঙ্গা যমুনার লোকেশনটা দেখিয়ে দিলাম, কোন জায়গাটায় দোয়াবটা অবস্থিত। এইবার বলছে, আরেকবার পড়ছি, ট্যাক্সেশন ইন দ্য দোয়াব। দ্য সুলতান মেড অ্যান ইল অ্যাডভাইস ফাইন্যান্সিয়াল এক্সপেরিমেন্ট, মানে কি, ফাইন্যান্সিয়াল এক্সপেরিমেন্ট ইন দ্য দোয়াব বিটুইন গ্যাঞ্জেস এন্ড যমুনা। কেন ফাইন্যান্সিয়াল এক্সপেরিমেন্ট? দ্য সুলতান ক্রিয়েটেড আ নিউ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কল ডিপানি কই। হ্যাঁ, তার মানে কি, এই ফাইন্যান্সিয়াল এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে উনি তো ব্যাপারটাকে পুরো করে দিলেনই, উপরন্তু যখন ব্যাপারটা নষ্ট হয়ে গেল, উনি আরেকটা ডিপার্টমেন্ট খুললেন। অলরেডি একটা চলছিল দিওয়ানি আমিরি খই, আরেকটা সেকেন্ড ডিপার্টমেন্ট উনি এখানে তৈরি করে বসলেন, ঠিক আছে, যার কোনো দরকার ছিল না। কেননা এখানে অলরেডি
একটা সিস্টেম চলছিল, তার মধ্যে আবার একটা সাব সিস্টেম তৈরি করা, দিওয়ানি খই বলে আরেকটা অর্গানাইজেশন তৈরি করা, সেটা একটা কনফিউশন ক্রিয়েট করে এবং ফাইন্যান্সিয়াল বার্ডেনটা বাড়িয়ে দেয়। মেন ইস্যুটা এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন, মানে রং ট্যাক্সেশন। এটা লিখে নিতে পারেন, রং ট্যাক্সেশন পলিসি। ঠিক আছে, গঙ্গা এবং যমুনা দোয়াবের মাঝখানে রং ট্যাক্সেশন পলিসি করে এবং নতুন করে একটা ডিপার্টমেন্ট চাপিয়ে দেয়। এগুলো একটা প্রবলেম ক্রিয়েট করে, ট্যাক্সেশন ইন দ্য দোয়াব মানে রং ট্যাক্সেশন। ঠিক আছে, এর পরের এক্সপেরিমেন্টটা কি? 5টা এক্সপেরিমেন্ট বলেছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর গেল। পরেরটা দেখছি কি, পরেরটা হচ্ছে ট্রান্সফার অফ ক্যাপিটাল। ট্রান্সফার অফ ক্যাপিটাল কি করেছিল? দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল স্টেপ which মোহাম্মদ বিন তুগলাক undertook soon after his accession. accession মানে ওই যে যেটা জিজ্ঞেস করলেন, রাজ্যাভিষেক মানে অভিষেক করা। যেই উনি বসলেন থ্রোনে, সিংহাসনে, তখনই উনি কি করলেন? ওয়াজ দ্য সো কল ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দেবগড়। ঠিক আছে, উনি কি করলেন? ক্যাপিটাল ট্রান্সফার করলেন। ক্যাপিটাল ট্রান্সফার করলেন মানে কি? এখানে মূল ব্যাপারটা কি? ট্রান্সফার অফ ক্যাপিটাল সব থেকে কন্ট্রোভার্সিয়াল এটাকে মানা হয়। ঠিক আছে, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল। কোথা থেকে কোথায়? দিল্লিতে ওনার ক্যাপিটাল ছিল, সেখান থেকে উনি কাকে ক্যাপিটাল বানালেন? দেবগিরিকে ক্যাপিটাল বানালেন। ঠিক আছে, দেবগিরি জায়গাটা কোথায় এবার দেখে নেব ম্যাপে। প্রথম মিস্টেকটা কি করেছিলেন? এটা হচ্ছে গঙ্গা বেল্ট, আমি রাফ ম্যাপ আঁকছি। এটা হচ্ছে যমুনা বেল্ট। এই গঙ্গা এবং যমুনার মাঝখানে এই জায়গাটাতে রং ট্যাক্সেশন বসিয়েছিলেন। এটা হচ্ছে 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল কি? 2 নম্বর ভুল হচ্ছে এই যে দিল্লিতে ক্যাপিটাল ছিল, রাফ ম্যাপ আঁকছি, হ্যাঁ, দিল্লিতে ক্যাপিটাল ছিল, সেখান থেকে দেবগিরি জায়গাটা হচ্ছে এখানে কর্ণাটকে, দেবগিরি, দিল্লি থেকে দেবগিরি ক্যাপিটাল ট্রান্সফার করান। ঠিক আছে, এটা হচ্ছে মিস্টেক নাম্বার 2। মিস্টেক 1 কি ছিল আরেকবার বলছি। মিস্টেক 1 ছিল গঙ্গা যমুনা, তো ম্যাপ দেখে মনে রাখুন সুবিধা হবে। ঠিক আছে, মিস্টেক 1 ছিল গঙ্গা যমুনা দোয়াবের মাঝখানে রং ট্যাক্সেশন। মিস্টেক 2 ছিল ক্যাপিটাল ট্রান্সফার, সব থেকে কন্ট্রোভার্সিয়াল, দিল্লি থেকে দেবগিরিতে ট্রান্সফার করা। এবার এর পেছনে কি, মানে একটা ক্যাপিটাল ট্রান্সফার করা মানে চারটেখানি ব্যাপার না, সব অফিস সবকিছু, সেন্টার তো একটা ক্যাপিটালই হয়, সেন্টার থেকে সবকিছুকে সরিয়ে করা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার, অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, পরিশ্রম সাপেক্ষ ব্যাপার। সেটা করে উনি কিন্তু ওনার জনগণের কাছে আনপপুলার হয়ে গেছিলেন। ওই জন্য যখন কোনো শাসক কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তখন তাকে কিন্তু আমরা তুগলকি বলি, এই কারণে। ঠিক আছে, এইসব মানে হঠকারী সিদ্ধান্ত উনি নিয়েছিলেন সেই কারণে। তারপর দিল্লি টু দেবগিরি ট্রান্সফার করি না ক্যাপিটাল। ঠিক আছে, দেবগিরি ওয়াজ দাস নেম দৌলতাবাদ, দেবগিরির নামটা পাল্টে দেয়। দেবগিরির নামটা আমরা বুঝতে পারছি, আগের নাম, আদি নাম, যেটা ওখানকার স্থানীয় বাসিন্দারা আগে ডাকতো। যখন মোহাম্মদ বিন তুগলক ওখানে চলে গেলেন, তখন নাম পাল্টে করে দিলেন দৌলতাবাদ। এই কোয়েশ্চেনটাও দিতে পারে যে দেবগিরির নাম পরিবর্তিত হয়ে কি নাম হয়েছিল? দৌলতাবাদ। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি? ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি জিনিসটা কি? মোহাম্মদ বিন তুগলক ডিসাইডেড টু ইন্ট্রোডিউস ব্রোঞ্জ কয়েন্স which were to have the same value as silver coins. ঠিক আছে, ব্রোঞ্জ কয়েন ইজ ইকুয়াল টু সিলভার কয়েন। আরেকবার লিখি নিচে, ব্রোঞ্জ কয়েন ইজ ইকুয়াল টু সিলভার কয়েন। এটা কোনোদিন সম্ভব? প্র্যাকটিক্যাল নলেজ অ্যাপ্লাই করে বলুন, এটা কোনোদিন সম্ভব? ব্রোঞ্জের ভ্যালু সিলভারের ভ্যালু এক হয়ে গেল? তাহলে কেউ যদি এসে বলে গোল্ড ইজ ইকুয়াল টু ব্রোঞ্জ ইজ ইকুয়াল টু সিলভার, হ্যাঁ ঠিক আছে, সোনারও যা ভ্যালু, ব্রোঞ্জেরও তাই ভ্যালু, সিলভারেরও তাই ভ্যালু, এটা কোনোদিন সম্ভব? তখন কি হবে? সাম্রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হবে এবং ইকোনমিতে বিশাল বড় ধস নামবে। ঠিক আছে, তাই হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, যখন উনি ব্রোঞ্জ কয়েন, আর সে গোল্ডের প্রশ্নটা আসছে না, ওটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, ব্রোঞ্জ কয়েন এবং সিলভার কয়েনকে সমান করে দিলেন। ঠিক আছে, এটা একটা বিশাল হঠকারী সিদ্ধান্ত ওনার তরফ থেকে নেওয়া হয়েছিল, যার জন্য উনি কিন্তু ওনার রুলারদের কাছে খুবই, মানে ওনার সাবজেক্টদের কাছে
খুবই আনপপুলার হয়ে গেছিলেন, খুবই মানে একদমই কেউ মেনে নেয়নি এই ডিসিশনটা, ঠিক আছে। ব্রোঞ্জ কয়েন ইজ ইকুয়াল টু সিলভার কয়েন, 1 টাকার একটা সিলভার কয়েন 1 টাকার একটা ব্রোঞ্জ কয়েন সমান হয়ে গেল। আগে কি ছিল, আগে 1 টাকার একটা সিলভার কয়েন ইজ ইকুয়াল টু ধরে নেওয়া যাক 100টা ব্রোঞ্জ কয়েন, ঠিক আছে। একদিন হঠাৎ করে সকালবেলা উঠে উনি বলছেন, সেই অনেকটা ডিমনিটাইজেশনের মতো আর কি। একদিন সকালবেলা বলছেন যে একটা সিলভার কয়েন ইজ ইকুয়াল টু 100টা ব্রোঞ্জ কয়েন আর থাকবে না, একটা সিলভার কয়েন ইজ ইকুয়াল টু একটা ব্রোঞ্জ কয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেটা খুবই হঠকারী একটা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয় এবং ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কন্ট্রোভার্সিয়াল একটা স্টেপ উনি নিয়েছিলেন। তাহলে 5টা এক্সপেরিমেন্ট করেছিলেন। 5টা কি কি? একটা হচ্ছে দিল্লি থেকে দৌলতাবাদ ট্রান্সফার, একটা হচ্ছে ব্রোঞ্জ আর সিলভার কয়েনকে সমান করে দেওয়া, আরেকটা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াবে রং ট্যাক্সেশন, বাজে ট্যাক্সেশন ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। 3টে হলো। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে প্রপোজড খুশান এক্সপেন্ডিচার। মানে কি? খুশান বলে একটা জায়গা আছে, খুশারান বা খুশরান যাই বলি, হ্যাঁ সেখানে, হ্যাঁ সেখানে ওনাদের একটা এই যে খুরাসান, সরি খুরাসান বলে একটা জায়গা আছে, সেখানে উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কি সেটা? তো সুলতান হ্যাড টু vision of the universal conquest. He decided to conquest Khurasan and Iraq and mobilized a huge army for the purpose. ঠিক আছে। He was encouraged to do so by Khusarani nobles who had taken shelter in his court. Moreover, there were instability in Khusharan on account of the unpopular rule of the Abu Sayyid. ঠিক আছে। This project was also abandoned because of the change in political scenario in Khurasan. ঠিক আছে। খুরাসান কোথায় আছে? প্রথম জায়গাটা বলবো, খুরাসান এবং ইরান মানে সেন্ট্রাল এশিয়া বলা যেতে পারে, ঠিক আছে। এখানে উনি কি চেয়েছিলেন, ওনার কোর্টে, ওনারাও যেহেতু সেন্ট্রাল এশিয়ান অরিজিনে, ওনার কোর্টে কিছু খুরাসানি নোবেল থাকতেন। তারা খুরাসানের তখন বর্তমান যে পরিস্থিতিটা চলছে সেটা নিয়ে মোহাম্মদ বিন তুগলককে ইনভলভ করে বলেন, আপনি ওনাদের পলিটিক্যাল ম্যাটারে একবার ইনভলভ হন, ওখানে যে ইনস্টেবিলিটিটা চলছে, পলিটিক্যাল একটা অস্থিরতা সেন্ট্রাল এশিয়া সবসময় চলে, সেইটাকে আপনি গিয়ে প্রতিহত করুন, সেটাকে আপনি গিয়ে স্টপ করুন, যাতে সেন্ট্রাল এশিয়ায় ওরকম জিনিস না হয়। তখন মোহাম্মদ বিন তুগলক কি খুসারানি নোবেলস এর ইনফ্লুয়েন্সে এসে খুব আর কি চার্জ আপ হয়ে গেলেন, দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি যাব, গিয়ে পুরো প্রবলেমটা সর্ট আউট করে দেবো। দিয়ে উনি কি করলেন, উনি ওনার সাম্রাজ্যের এতগুলো আর্মি অর্গানাইজ করলেন, প্রচুর টাকা খরচা করলেন কি না খুরাসানকে উদ্ধার করতে যাব, ঠিক আছে। দরকার হয় খুরাসানের ওই যে ল্যান্ড টেরিটরিটা ওটা নিজের মধ্যে নিয়ে আসবে, বা ওই একটি ডিপ্লোমেসি একটা মোটিভ ওনার ছিল, একদমই অকারণে নয়, ওনার একটা ডিপ্লোম্যাটিক মোটিভ ছিল যে খুরাসানকে আমি আমার বর্ষতা স্বীকার করাবো, ঠিক আছে, বা তুগলক ডাইনেস্টির পার্ট হবে, তুগলক ডাইনেস্টি ডোমিনিয়ন হবে খুরাসান এম্পায়ার, এরকম কিছু উনি প্ল্যান করেছিলেন। দিয়ে খুরাসান এম্পায়ারে উনি এক গাদা সৈন্য সামন্ত টাকা পয়সা খরচা করে উনি গেলেন, ঠিক আছে। খুরাসানি নোবেলস এর কথায় এসে, খুরাসানি নোবেলস এর ইনফ্লুয়েন্সে এসে উনি খুরাসান এক্সপেন্ডিচার করতে গেলেন, ঠিক আছে। এক গাদা মোবিলাইজড এ হিউজ আর্মি ফর দ্য পারপাস করে উনি দেখলেন ওখানে গিয়ে ওখানকার যে আনপপুলার রুলার ছিল আবু সাইদ, ঠিক আছে, আবু সাইদের কারণে প্রচুর ইনস্টেবিলিটি খুরাসানে, ব্যাপারটা আলটিমেটলি কোনো ফলপ্রসূ হলো না এবং এই প্রজেক্টটা বাজেভাবে ফেল করলো। এবং পলিটিক্যাল, এটা ফেল করার কারণ কি ছিল, পলিটিক্যাল সিনারিও ইন খুরাসান, ঠিক আছে। খুরাসানের পলিটিক্যাল সিনারিও এমন ছিল, এটা ফেল করার কারণ কি ছিল, পলিটিক্যাল সিনারিও ইন খুরাসান, খুরাসানের পলিটিক্যাল সিনারিও এত খারাপ ছিল যে উনি ওখানে গিয়ে কিছুই করতে পারলেন না। ইনস্টেবিলিটিকে আটকানো তো দূরের কথা, উনি ওটাকে অ্যানেক্স করবেন ভেবেছিলেন, কিছুই হলো না। বরঞ্চ উল্টে কি হলো, হিউজ আর্মি মোবিলাইজ করলেন, টাকাটা খরচা হলো, যাতায়াতের খরচা হলো, এবং এবং আনপপুলার রুল আবু সাইদ উনিও কিন্তু ওখানে বেশ জমিয়ে রয়েছেন, তো ব্যাপারটা অত ইজি হলো না। ওনার খুরাসান এক্সপেন্ডিচারটা যেটা ছিল, প্রপোজ খুরাসান এক্সপেন্ডিচার, খুরাসানের উপর একটা দখল নেব, এই পুরো এক্সপেরিমেন্টটা টোটাল ফেলিওর হয়ে গেল, ঠিক আছে। তাহলে কটা মিস্টেক উনি করলেন, একটা খুরাসানের দিকে হাত বাড়িয়ে এক গাদা টাকা খরচ করে, প্রথম আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে বলছি, ফার্স্টে হচ্ছে গঙ্গা যমুনা দোয়াবে রং ট্যাক্সেশন করলো, বেশি ট্যাক্স নিল। সেকেন্ড হচ্ছে দিল্লি থেকে দৌলতাবাদ বা দিল্লি থেকে দেবগিরি যাই বলি, সেটার ক্যাপিটাল ট্রান্সফার করলো। 3 নম্বর,
একেই এই তো অবস্থা, এইসব করে টাকা পয়সাগুলো তো শেষ অলরেডি, ইকোনমিক অবস্থা খুব খারাপ। তার মধ্যে 3 নম্বর মরার ওপর খাড়ার ঘা কি না, সিলভার কয়েন আর ব্রোঞ্জ কয়েন সেম হয়ে গেল। ঠিক আছে। 4 নম্বর কি, একই এরকম ধুকছে ইকোনমি। ঠিক আছে, সিলভার কয়েন ব্রোঞ্জ কয়েনের একই ভ্যালু, তার মানে জিডিপির কি খারাপ অবস্থা। ঠিক আছে, সেই অবস্থায় আবার খুচরা এক্সপেন্ডিচারের জন্য এতগুলো টাকা খরচা করলেন। ঠিক আছে, সেই খুচরা এক্সপেন্ডিচারও ফাইনালি ফেল করলেন। তারপর নেক্সট স্লাইডে যাচ্ছি, 4টে এক্সপেরিমেন্ট হয়ে গেল। 5 নম্বরটা কি দেখি।